এই জমিদারের নাম কি ছিল বললেন যেন মাসিমা? কত সিং। পতু সিংহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুর্শিদাবাদের নামকরণ ঘিরে নানান মত প্রচলিত আছে। জেলা হিসাবে মুর্শিদাবাদের জন্ম 1786 সাল, কিন্তু তার আগে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। মুর্শিদকুলি খাঁর আগে এই জেলার নাম ছিল মুকসোদাবাদ এবং এরও আগে ছিল মাসুম বাজার। এই জেলার নামকরণে 317 বছর অভিহিত হয়েছে। বর্তমানে মুর্শিদাবাদ দেশ, উপমহাদেশ ও বিশ্ব পর্যটকদের তার ঐতিহাসিক স্থানের জন্য হাতছানি দেয়। মুর্শিদাবাদ একসময় প্রধান 3টি শাসন ব্যবস্থার রাজধানী ছিল। বাংলার স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, মহিপালের রাজধানী মহিপালের এবং বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ ঐতিহাসিক নগরী ছিল। 1704 সাল থেকে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত হলে যেমন ঢাকার গৌরব ক্ষীণ হতে থাকে, তেমনি মুর্শিদাবাদের লালবাগ শহরের চরম শিখরে পৌঁছায় 1757 সালে পলাশী যুদ্ধের রণভিনয়ের সঙ্গে বঙ্গের সৌভাগ্যলক্ষ্মী বিপর্যয়ও ঘটে। 1765 সালে ক্লাইভ নবাবদিগকে শাসনকার্য থেকে অপসৃত করেন এবং পেনশন প্রদান করেন। এই সময় নবাবদের নবাব উপাধি মাত্রই থাকে। এই উপাধি 1845 সালের পর কেউই উত্তরাধিকারের অভাবে বিলুপ্ত হয়ে যায়। নবাবরা কেউ স্বাধীনভাবে, কেউ বা পুতুলের নবাব সেজে 50 থেকে 60 বছর বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করে গেছেন। সেই সময় থেকে মুর্শিদাবাদ তথা লালবাগ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে ঐতিহাসিক বাড়ি, অসংখ্য মসজিদ, মন্দির, মঠ, গির্জা, আখড়া এবং প্রাসাদে পরিপূর্ণ ছিল। গুপ্তহত্যা, হাসি কান্না, রাজা প্রজা এবং স্থাপত্য মুর্শিদাবাদেরই ভূমি। মুর্শিদাবাদ জেলার বুক জুড়ে রয়েছে মন হারানো পর্যটন কেন্দ্র। নবাবী আমলে এখান থেকেই এখানকার ভূমি ঐতিহাসিক পরিপূর্ণ। পদে পদে ঐতিহাসিক স্থান, নিদর্শন ও চিহ্নও রয়েছে। তবে পরিতাপের বিষয় হলো কিছু কিছু স্থাপত্য টিকে থাকলেও পূর্বের অনেক স্থাপত্য বর্তমান কালের আবর্তে হারিয়ে গেছে। ইতিহাস এমন একটি বিষয় যা জাতীয় জীবন চেতনা বা সংশোধনের একটি উপায়। ইতিহাস প্রাণ কিছু ব্যক্তি জেলার ইতিহাস লিখে জেলার কল্যাণ সাধন করেছেন, কিন্তু আজও বোধহয় মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ ইতিহাস লেখা হয়নি। এই জেলার প্রতিটি ধূলিকণার সঙ্গে অসংখ্য হিন্দু সাধক, মুসলমান পীরের করুণ ইতিহাসে স্মৃতি বিজড়িত রয়েছে। যে স্থান সুদীর্ঘ কাল ধরে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানীতে পরিগণিত ছিল, তার বিস্তৃতি বিবরণ জানার কার না ইচ্ছে হয়। বিশেষত মুর্শিদাবাদে 300 বছরের অধিক ইতিহাস নিয়ে চর্চার যথেষ্ট অবকাশ থেকে গেছে। পুরকীর্তি, পুরনো পুঁথি, প্রাচীন মুদ্রা, দেবদেবীর মূর্তি, শিলালিপি থেকে আমরা আমাদের প্রাচীন জাতীয় জীবনে সন্ধান পেয়ে থাকি। 2001 সালে আদমশুমারি অনুযায়ী বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার আয়তন ছিল 5324 বর্গ কিলোমিটার। সেই ঐতিহাসিক সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ জেলারই জঙ্গিপুর থানার অন্তর্গত মহাবীরতলার জমিদার চেতিলাল সিংহের রাজবাড়ির দর্শনে। জমিদারি গিয়েছে সেই কবেই। 3 বিঘা জমির বাড়িটিকে দেখলে যে কারো মনে হবে এটি একটি হানা বাড়ি। পুরো বাড়িটাই বর্তমানে ঝোপঝাড় জঙ্গলে ঢাকা। তবুও সেই বাড়িতেই শুরু হয়েছে মায়ের আরাধনা। বাড়ি সারানো হোক বা না হোক, ভেঙে পড়া ঠাকুর দালান সেজে ওঠে প্রতি বছর নতুনভাবেই। জমিদারি না থাকলেও কমেনি দুর্গাপুজোর কৌলিন্য। আপন আভিজাত্যের মোড়কে আজও সম্ভ্রান্ত ও শ্রদ্ধার দিয়ে ঘিরে রয়েছে জঙ্গিপুরের জমিদার সিংহের বাড়ির
পূজকে। এই দুর্গাপুজোকে আজও অনেকে চেনেন জমিদার সরি সিংহের পুজো হিসেবে। কত পুরনো পুজো, কত সাল তারিখ তারও কোনো হিসেব নেই। একসময় অবশ্য জমিদার বাড়ি ইতিহাসের কথা শোনা যেত পরিবারের প্রাচীন সদস্যদের কাছে। তাঁরা প্রায় সকলেই গত হয়েছেন। জনশ্রুতি প্রায় ৩০০ বছর আগে জমিদার চেতিলাল সিংহ এই পুজোর প্রথম প্রচলন করেছিলেন। তখন ২০ মাইল দৌলবীরের সাদিকপুর পর্যন্ত এই জমিদারির বিপুল আয় ছিল। তা দিয়েই দুর্গাপুজোর বিশাল আড়ম্বর দেখে দেখে চোখ ধাঁধিয়ে যেত সকলের। পুজোর বাজেট বলে কিছু নির্দিষ্ট থাকতো না। পুজোর সময় কোথা থেকে আসতো সবজি, চাল, ডাল, আবার কোথাও থেকে বাড়ির উঠোনেই ঝুড়ি বোঝাই মাছ আসতো, কেউ খবর রাখতো না তার। কত লোককে কে কোথায় নিমন্ত্রণ করেছে সেসবের বাধা ধরা ফিরিস্তি রাখতো না কেউই, রাখার প্রয়োজনও পড়তো না। পরিবারের শেষ জমিদার সুরেন্দ্র নারায়ণ সিংহের পুত্রবধূ অলোক সিংহ সেই সময় ১৭ বছর বয়সেই সিংহবাড়িতে এসেছিলেন। তাঁর কথায় শ্বশুরবাড়ির পুজোর এই আড়ম্বর থেকে প্রথম প্রথম তার ভয় হতো। ভাসুর দেওর মিলিয়ে ৫ ভাইয়ের বিশাল সংসার। বহিরাগতদের আগমনে জমজমাট থাকতো নাট মন্দির। পুজোর কদিন নিঃশ্বাস ফেলার জো থাকতো না। কিন্তু বর্তমানে আজ দীর্ঘশ্বাস ঝরে পড়ে অলকা দেবীর গলায়। সেই জৌলুস আর নেই। লোক লস্কর আড়ম্বরও টান পড়েছে। কিন্তু আভিজাত্য ও সম্ভ্রমে এই পুজো আজও সমীহ পায় জঙ্গিপুরে। একসময় অনেকটাই আভিজাত্যের বন্ধনে বাঁধা ছিল এই জমিদার বাড়ির পুজো। বাড়ির বাইরে ঠাকুর দালান, পেয়ারাদারও হুকুম ছিল না বাড়ির পুজোয় নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন। শহরে পুজোরগুলো আর সেই সময় ঘুরে দেখা তাঁদের সময় হতো না। অলকা দেবী জানান, আগে হাতে গোনা কয়েকটি প্রতিমা হতো এই শহরে। শহরের প্রতিমাগুলি বিসর্জনের আগে জমায়েত হতো এই জমিদার বাড়ির নাট মন্দিরে। সেখানেই চলতো মেহফিল। শেষে সিংহবাড়ি, পরে এক এক করে ভাগীরথী নদীতে বিসর্জন হতো প্রতিমাগুলি। আর ৫টা পুজোর সঙ্গে কোনো তফাৎ নেই এই জমিদার বাড়ির এই পুজোর। শুধু তফাৎ সপ্তমীর রাতে মহানিশির পুজো নামে এক বিশেষ পুজোর আয়োজন হতো এই জমিদার বাড়িতে। তবে আগের মতো বেহিসেবি বাজেটের পুজো রমরমা আর নেই এই সিংহ বাড়িতে, জানালেন পুজোর অন্যতম আয়োজক রবিশঙ্কর সিংহ। পুজোর প্রায় সব খরচাটাই আসে বাড়ির পাশেই বিঘে ৩ জমিদারের নিজস্ব তহবাজারের আয় থেকে। পেশাগতভাবে এখন সিংহ বাড়ির সদস্যরা কেউ চাকরি করেন, কেউ বা ঠিকাদারি। তবে বাধা বিঘ্ন যায় আসে কখনো ছেদ পড়েনি এই জমিদার বাড়ির দুর্গাপুজোয়। ২০০৩ সালেই ঘটে অঘটন। অলকা দেবীর স্বামী কানাইলাল সিংহ প্রতিবারের মতোই সপ্তমী সকালের পাশেই ভাগীরথী নদীতে যান ঘট ভরতে। প্রথমত নদীতে স্নান সেরে একসঙ্গে জল ভরা ঘট নিয়ে ফেরেন পরিবারের সকলেই। কিন্তু নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেনি সিংহবাড়ির কর্তা ৭৩ বছরের কানাইবাবু। পরে নদীর জল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। এই শোকাবহের পরেও ছেদ পড়েনি সিংহবাড়ির দুর্গাপুজোয়। চলুন এখন আমরা জেনে নিই সিংহবাড়ির সদস্যের মুখ থেকে তাদেরই কিছু কথা। পতু সিংহ, আচ্ছা 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 আচ্ছা। পতু সিংহেরই ছেলে হচ্ছে নম্র সিংহ নাকি? না, আমরা আলাদা। পতু সিংহের ছেলে কানাই সিংহ যে মরে গেল। ও আচ্ছা আচ্ছা। ওই ঘটনাটা কত সালে ঘটেছিল? মনে নাই, তাও ধরো ৯১-৯২ সালে। যাই হোক, এই জমিদার বাড়িতে একটা দুর্গা পুজো হয় প্রত্যেক বছরই। তো ইনি হচ্ছেন সেই জমিদার বংশেরই একজন
পুত্রবধূ। আমার খুব ভালো লাগলো মাসি আপনার সঙ্গে কথা বলে। আমি তো পারি না বাবা, তুমি না না, এই আপনি যে ইনফরমেশনটা দিলেন এটাই অনেক আমাদের কাছে। তোমরা করো নাকি? হ্যাঁ আমরা করি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আমি তো এসছি এই বাড়িতে 76 সালে। 76 সালে এসছেন? আচ্ছা আচ্ছা অনেক দিন হলো না। আচ্ছা আচ্ছা।